বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর বাংলা ও সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নের উত্তর নিয়ে আবারও হাজির হলাম। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কাজ 3 যে প্রশ্নটা লেখা আছে, প্রায়োগিক লেখা হিসেবে 7ই মার্চের বৈশিষ্ট্য নিম্নরূপ করো। যেমন এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত 7ই মার্চের ঐতিহাসিক ভাষণটি আমাদের পাঠ্যাংশে প্রায়োগিক লেখা হিসেবে গ্রহীত হয়েছে। আমরা জানি ভাষণ গণমানুষের সাথে যোগাযোগের একটি মাধ্যম। অধিকাংশ ভাষণ পূর্ব নির্ধারিত হয়, তাই ভাষণের খসড়া আগে থেকে প্রস্তুত করা যায়। ভাষণ লিখিত হতে পারে, তবে মুখে বলা বা পাঠ করার পরেই তা ভাষণ নামে চিহ্নিত করা হয়। এসব বিবেচনায় 7ই মার্চের ভাষণটি প্রায়োগিক লেখার অন্তর্ভুক্ত ভাষণ। এক ধরনের বক্তৃতা, কোনো তথ্য জানানোর জন্য, কোনো বিষয় উপস্থাপনের জন্য কিংবা জনমত গঠনের জন্য ভাষণ দেওয়া হয়ে থাকে। 7ই মার্চের ভাষণেরও এ উদ্দেশ্যে বৈশিষ্ট্য বিদ্যমান। বাঙালি জনগণকে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত করাতে, আওয়ামী লীগের সিদ্ধান্ত জানাতে, পাকিস্তানি শাসক গোষ্ঠীকে হুঁশিয়ার করতে জনমত গঠনের উদ্দেশ্য 7ই মার্চের এই ঐতিহাসিক ভাষণটি বঙ্গবন্ধু দিয়েছিলেন। যে এসব বিবেচনায় 7ই মার্চের ভাষণটি একই নান্দনিক প্রায়োগিক লেখা বা ভাষণ। এরপর হচ্ছে ভাষণ কি, যে কোনো বিষয় উপস্থাপন, তথ্য জানানো বা জনমত গঠনের জন্য ভাষণ দেওয়া হয়। ভাষণ প্রস্তুতের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়গুলো নিম্নরূপ। যেমন এখানে বলছে ভাষণ প্রস্তুতের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়গুলো বিবৃতি করো। যেমন প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে যে কোনো সুগঠিত রচনার মতো ভাষণেরও আদি মধ্য অন্ত সমন্বিত একটা গঠন থাকবে। ভাষণ প্রস্তুতের সময় খেয়াল রাখতে হবে ভাষা যেন হয় সজ্জিত, সংহত, অলঙ্কারময়, অথচ সহজ, সুবোধ্য ও প্রাঞ্জল। তারপর হচ্ছে ভাষণ দীর্ঘ না করে সংক্ষিপ্ত করতে হবে। ভাষণের প্রত্যক্ষ অনুভূতি ও অভিজ্ঞতা প্রকাশ ঘটালে দর্শক শ্রোতার হৃদয়গ্রাহী হয় এবং পরিমিত আবেগ উচ্ছ্বাসের প্রকাশ বাঞ্ছনীয়। বৈচিত্র্য সৃষ্টি প্রয়োজনে হাস্যরস সৃষ্টি করা যেতে পারে ভাষণের বিষয় অনুসারে। ভাষণের শুরুতে উপস্থিত সবাইকে যথাযথ সম্মানপূর্বক সম্ভাষণ করতে হবে। মূল বক্তব্যের পরে উপসংহারে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য সমাপ্ত করতে হবে। তারপর রয়েছে যে মহান যে মে দিবসের তাৎপর্য, সেসব আলোচনা সবার জন্য একটি মঞ্চ ভাষণ প্রস্তুত করো। মহান যে মে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা। যেমন প্রথমে যেভাবে কথা বলতে হবে, বক্তব্য দিতে হবে। যেমন মাননীয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলোচক বৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, আমার শুভেচ্ছা নিন। আপনারা জানেন আজ মহান মে দিবস বা শ্রমিক দিবস। মে মাসের এই দিনে সংগৃহীত হয় ইতিহাস সম্পর্কে। আপনারা অবগত আছেন বিশ্বের কোটি 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 শ্রমজীবী মানুষের অধিকার দাবি আদায়ের আন্দোলনের দিন আজ। তো এইভাবে তোমরা বক্তব্য পেশ করবে। এরপরে তোমরা চাইলে এরপরে রয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, শীর্ষক আলোচনা। তোমরা চাইলে এভাবেই তোমরা বক্তব্য শুরু করতে পারো। তারপরে তোমাদের রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে যে প্রায়োগিক লেখা কাকে বলে আর বৈশিষ্ট্য নির্ধারণ করা। যেমন প্রায়োগিক লেখা হলো সেসব লেখা যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে প্রায় ব্যবহার বা ব্যবহার বা প্রয়োগ করতে হয় বা করা যায়। এভাবেও আমরা বলতে পারি বাস্তব অভিজ্ঞতার আলোকে কোনো লেখা বা রচনা যা আমাদের জীবনের সরাসরি প্রয়োজনে আসে, সেসব লেখা বা রচনাই হলো প্রায়োগিক লেখা। উদাহরণ হিসেবে ভাষণ, রোজনা মোর্চা, চিঠিপত্র, আবেদনপত্র, বিজ্ঞপ্তি, বিজ্ঞাপন ইত্যাদির কথা উল্লেখ করা যেতে পারে। প্রায়োগিক লেখায় নিয়মকানুনে বিশেষ কড়াকড়ি নেই, তবে অন্যান্য লেখার মতো এই ধরনের লেখারও নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। যেমন প্রায়োগিক লেখা প্রাত্যহিক জীবনের অংশ এবং এতে বাস্তব জীবনের প্রতিচ্ছবি বিদ্যমান। এই ধরনের লেখায় ব্যক্তিগত পছন্দ ও প্রয়োজনীয় বিষয়টি পরিস্ফুট ওঠে। প্রায়োগিক লেখায় নিয়মকানুনের কড়াকড়ি কম থাকলেও সামান্য কিছু শর্ত বা নিয়ম বা পদ্ধতি অনুসরণ করতে হয়। এই ধরনের লেখায় স্থান, কাল, পাত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। প্রায়োগিক লেখা বাস্তব তথ্য উৎপাত্ত বিব্রত থাকে। বাস্তব অভিজ্ঞতা প্রায়োগিক লেখার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ তেমনও দক্ষতাও গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে উদ্দেশ্য অনুযায়ী কয়েকটি প্রায়োগিক লেখার ধরন নির্ধারণ করা। বাস্তব অভিজ্ঞতার আলোকে কোনো লেখা বা রচনা বা আমাদের জীবনে সরাসরি প্রয়োজনে আসে সেসব লেখাই হলো প্রায়োগিক লেখা। বিভিন্ন ধরনের প্রায়োগিক লেখা আছে। এক এক ধরনের প্রায়োগিক লেখা এক এক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। তারপর রয়েছে যেমন ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ইত্যাদি মানুষকে নির্দিষ্ট তথ্য জানানোর কাজে ও প্রচার প্রচারণার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে যে প্লেকার্ড সাধারণত মিছিল বা শোভাযাত্রার হাতে বহন করা হয় কোনো দাবি জানানোর উদ্দেশ্যে। স্কুল, কলেজে বা অফিস আদালতে
শিক্ষার্থী বা সাধারণ মানুষকে তথ্য জানানোর কাজে নোটিশ তৈরি করা ও নোটিশ বোর্ডে টাঙানো হয়। দাওয়াত কার্ড অনুষ্ঠানের খবর জানানোর কাজে ব্যবহার করা হয়। তথ্য ও পণ্যের প্রচারে লিফলেট ব্যবহৃত হয়। মোড়কের লেখায় বা প্যাকেটে পণ্যের বিবরণ তুলে ধরা হয়। দিনলিপি বা রোজনাম চাই আমরা আমাদের গুরুত্বপূর্ণ অতীত স্মৃতিকে ধরে রাখার উদ্যোগ নিই। পারস্পরিক যোগাযোগ করার জন্য আমরা চিঠিপত্র, আবেদনপত্র লিখে বিজ্ঞাপন দ্বারা পণ্যের বিবরণ তুলে ধরে গ্রাহককে আকৃষ্ট করা যায়। তারপরে এরকম বহু প্রায়োগিক লেখা আছে যা কোনো উদ্দেশ্যে লিখিত হয়ে থাকে। এরপর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে বিজয় দিবস উপলক্ষে বক্তৃতা কিভাবে দিতে হবে। তোমরা এখানে দেওয়া আছে, এগুলো পড়ে নিতে পারো, বা এখানে যেভাবে আছে তোমরা স্ক্রিনশট দিয়ে এটি লিখে বা পড়ে তোমরা এটা শিখতে পারো, জানতে পারো। এরপর হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তৃতা। তোমরা এটিও চাইলে দিতে পারো, যে কোনো একটি, বা তোমাদের পরীক্ষায় যেটি আসতে পারে বা আসে তোমরা এখান থেকে চাইলে এটি দিতে পারো। তোমাদের জন্য এখানে যে আমি প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছে বা তোমাদের সামনে যে প্রশ্নগুলো উপস্থাপন করেছি, এগুলো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। তোমরা চাইলে এগুলো একটু ভালোভাবে চর্চা করে প্রস্তুতি নিয়ে তোমরা পরীক্ষা হলে গিয়ে সুন্দরভাবে পরীক্ষাটি দিতে পারো। আশা করি তোমরা প্রশ্নগুলো কমন পাবে এবং সে অনুযায়ী তোমরা অতিরিক্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা আশা করি পড়বে, বা পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবে, ভালো একটা রেজাল্ট করবে সে আশা ব্যক্ত করি। আজকে এখানেই শেষ করলাম, এবং তোমরা এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। তোমাদের প্রত্যেককে ধন্যবাদ, এবং এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো। ধন্যবাদ।